বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর কদমে ভোট প্রচার। প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রার্থী শুরু করেছে ভোট প্রচার। এবার তাদের বার্তা কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং মানুষের কাছে সেই বার্তা কতটা গ্রহণযোগ্য সেটাই জানতে কলকাতা টিভির বিশেষ অনুষ্ঠান প্রার্থীর পায়ে পায়ে। আজ আমরা এসেছি বরানগর কেন্দ্রের প্রার্থী সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের প্রচারে। চলুন দেখে নিই কী বার্তা দেয় সায়নদীপ। আমি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এসেছি, ছাত্র যুব আন্দোলন করে পার্টি এখন ট্রেড ইউনিয়নের মধ্যে যুক্ত রয়েছি। আমার পরিবার একদম দীর্ঘ বামপন্থী রাজনীতির পরিবার। স্বাধীনতার আগে থেকে আমার দাদু দিদা তারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। বামপন্থী আন্দোলন করার অপরাধে জেল খাটতে হয়েছে। এই ট্র্যাডিশন বেই আমি বামপন্থী রাজনীতিতে এবং তারপরে বামপন্থী রাজনীতিতেই রয়েছি। আমার এরকম কোনো কেস নেই যে সিনেমা ফ্লপ হয়েছে বলে রাজনীতি ফ্লপ হয়েছে বলে সিনেমায়। আমি আদ্যন্ত রাজনীতির লোক, শুরু থেকেও রাজনীতি, শেষেও রাজনীতি। এই বরানগর কেন্দ্র, যেখানে একটা সময় আমরা জানি যে জ্যোতি বসু এখানে দাঁড়িয়েছেন, তো এইরকম একটা ইম্পর্টেন্ট কেন্দ্রে আপনি প্রার্থী, কেমন লাগছে? কারণ আমার পার্টি আমাকে যে সুযোগ দিয়েছে এটা আমি পার্টির কাছে কৃতজ্ঞ। জ্যোতিবাবুর সিট শুধু আমি নয়, গোটা আমাদের এই জেনারেশনকে, আমাদের পার্টি কর্মীদের সুযোগ দিয়েছে জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করার। এটা আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে বিশাল মর্যাদার, বিরাট আমাদের কাছে গৌরবের। আমরা পার্টিকে তার জন্য কৃতজ্ঞতা জানাই। আমরা চেষ্টা করব, হ্যাঁ নমস্কার সবাইকে নমস্কার। আমরা চেষ্টা করব যে পার্টির যে ভরসা করেছে, হ্যাঁ একদম থ্যাংক ইউ। ও আপনি আচ্ছা পার্টি যে ভরসা করেছে সেই ভরসার মর্যাদা দেওয়ার, এই জ্যোতিবাবুর সিট, সেই সিট আমরা পুনরুদ্ধার করবই। আর আমি ছাত্র যুব আন্দোলনে গোটা রাজ্যে কাজ করার সুযোগ পেয়েছি, তাই আমার বিশ্বাস যে পার্টি আমাদের যেখানেই লড়াই করার সুযোগ করে দিত সেখানেই আমরা লড়াই করতে পারতাম এবং যে কোনো কারোর বিরুদ্ধে লড়াই করতে পারতাম। নমস্কার। আচ্ছা, ভোটের প্রথম ধাপ একেবারে চলে এসছে বলা যেতে পারে, তো কতটা আশাবাদী এবং কি? যখন প্রথম প্রচারে নেমেছিলাম সবাই ভাবে জিতবে, আমারও মধ্যেও সেই প্রত্যাশা ছিল, কিন্তু ভোটে লড়ার পর এবং দাঁড়াবার পর এবং যেভাবে মানুষের সমর্থন পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, বিশেষ করে আমাদের দিদি বোনেরা যেভাবে দাঁড়িয়ে আমাদের রেসপন্স করছে, এবার নিশ্চিত যে 200% জিতবো। কারোর কোনো হিম্মত নেই আমাদের হারাতে পারে। নমস্কার দাদা, নমস্কার। এই ভরসাটা বরানগরের মানুষের থেকে পেয়েছি। বরানগরের মানুষ আসলে 11 থেকে 16 তৃণমূলের তাণ্ডবে নৈরাজ্যে অতিষ্ঠ, এবং বরানগর হলো সেটিংয়ের উৎকৃষ্ট উদাহরণ। তৃণমূলের জেএমএল এখানে নৈরাজ্য শুরু করেছিল 21 সাল থেকে, সে চলে গেল বিজেপিতে, তার একটা চামচা এখানে আবার ক্যান্ডিডেট হয়েছে, সে আবার তৃণমূলের নেতাদের বিরুদ্ধে কথা বলে ফোন করে ক্ষমা চায়। এই সব মিলিয়ে সেটিং এবং বরানগর জুড়ে যে একেবারে তাণ্ডব চলেছে, নৈরাজ্য চলেছে, দুষ্কৃতিরাজ বরানগরের মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বরানগরের মানুষ চাইছে একটা আধুনিক বরানগর তৈরি করতে, তাই আমার মনে হয় যে এই সিটটা জেতা অনেক সহজ হয়েছে। আমরা কি করব বরানগরের মানুষের জন্য একেবারে ইস্তেহার করে বরানগরের মানুষের কাছে পৌঁছে দিয়েছি, মানুষ সেটাই ভরসা করবে বলে বিশ্বাস। এই বরানগর কেন্দ্রে আপনি যদি জেতেন তাহলে কোন 3টি কাজ আপনি করবেন? দেখুন, বরানগরে এই 16 বছরে ক্ষতবিক্ষত করেছে বরানগরকে, আমি কি করে 3টে কাজ বলবো? 300 এখানে মানুষের সমস্যা আছে, তার মধ্যেও যদি আপনি বাঁচতে বলেন, প্রথম কথা হলো বরানগর 15 মিনিটের বৃষ্টিতে 15 দিন জলের তলায় থাকে। হ্যাঁ নমস্কার। এই জমা জলের সংকট দূর করব, বাগজোলা খাল জরিপ হবে, 2.5 কিলোমিটার ড্রেন ওয়ার্ক হবে, 2টো পাম্পিং স্টেশন হবে, তার মধ্যে নমস্কার দিদিভাই, বরানগরে এই জলের সমস্যা থেকে দূর করব। হ্যাঁ লাল সালাম, ভালো থাকবেন। হ্যাঁ নমস্কার। ও কী হয়েছে? ও আচ্ছা, বয়স হয়েছিল?
খুব বেশি বয়স নয়। ওহো, সাবধানে থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। দ্বিতীয় কথা হলো সেই বাগজোলা খাল সংস্কার যেটা হয়নি, সেই টাকা চুরি করেছে তৃণমূল। দ্বিতীয় হলো যে পানীয় জলের ভয়ঙ্কর সংকট, বামফ্রন্ট আমলে কামারহাটি বড়নগর জয়েন্ট ওয়াটার ওয়ার্কসের বিশেষ প্রকল্প চালু করেছিল যাতে সবাই জল পায়। অন্য জায়গায় জল পাচ্ছে, বড়নগরের মানুষ জল নেই। কল দেখবেন আন্ডারগ্রাউন্ডে, এটা তৃণমূলের নেতাগুলোর এখন আন্ডারগ্রাউন্ডে ঢোকার কথা, যা চুরি করেছে ওরা। সেখানে জল এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। এই জলের সমস্যা দূর করব। আর বড়নগরে স্কুল একটার পর একটা সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, দুষ্কৃতি রাজ একটা খুব তাণ্ডব হয়ে রয়েছে। সেইটা আমরা, নমস্কার সবাইকে, সেই স্কুলগুলো চালু করব, ডিজিটাল ক্লাস হবে, আধুনিক হবে এবং দুষ্কৃতি তাণ্ডব বড়নগরে আমরা তার হাত থেকে মুক্ত করব। এর সঙ্গে আরও অনেক পরিকল্পনা আছে। আপনি তিনটে বলেছেন, বললাম তো বড়নগরে এত সমস্যা, তিনটে দিয়ে এই সমস্যা মোকাবিলা করা যায় না। এই বড়নগর কেন্দ্রে সবাইকে নমস্কার। যেখানে দুজন হেভিওয়েট নেতা নেত্রী বলা যেতে পারে, যেখানে তৃণমূলের সায়ন্তিকা এবং বিজেপির সজল ঘোষ। বিজেপির সজল ঘোষ হচ্ছে না, তৃণমূলের সজল, তৃণমূলের সায়ন্তিকা। আবার হেভিওয়েট মানে সিনেমা আর্টিস্ট। ও এখন আমি হেভিওয়েট কী দেখে বলছেন আমি জানি না, আমি ওজনে মাপি না, ওনাদের ওজন কত সেটা আমি বলতে পারবো। জনগণ হেভিওয়েট, হেভিওয়েট নমস্কার। ওইসব চোর দলের কোনো রাজনৈতিক কর্মী হেভিওয়েট না, জনগণই হেভিওয়েট। আর আমার লড়াইটা হলো তৃণমূলের চুরি, জুচ্চুরি, দুর্নীতি, বিজেপির গোটা দেশে সাম্প্রদায়িক রাজনীতি, বড়নগরের মাটিতে, রামকৃষ্ণের মাটিতে ভাগাভাগির রাজনীতি, আম্বানি আদানির দালালি, দেশটাকে বেচে দেওয়া, গ্যাস বেচে দেওয়া, 60 টাকা গ্যাসের দাম বৃদ্ধি, নীতিগত লড়াই, মানুষের শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবার ওই শত্রুদের হয়ে যারা প্রতিনিধিত্ব করবে, নমস্কার নমস্কার, পাশে থাকবেন, একটু আশীর্বাদ করবেন, তাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা থাকবে। আমার সঙ্গে ওইগুলো কোনো ক্যান্ডিডেটই না, ওগুলো কোনো নাম্বারই নেই। ও সিনেমা ফ্লপ করেছে, রাজনীতিতে এসছে, রাজনীতি ফ্লপ করবে, আবার সিনেমা যাবে, ও সিনেমা ফ্লপ করবে, রাজনীতিও ফ্লপ করবে। দেখুন না, 4 তারিখের পর দেখবেন। আপনারা বিধানসভায় কিন্তু শূন্য, সেখানে আপনাকে মানুষ কেন বাঁচবে? শূন্যের ভেতর এত ঢেউ আছে জানো না, শঙ্খ ঘোষ বলেছিলেন। এই শূন্যকেই এত ভীতি কেন? তৃণমূল বিজেপি দুজনেই বলছেন, দিদিভাই নমস্কার নমস্কার। অঙ্কশাস্ত্রের শুরুও কিন্তু শূন্য দিয়ে। হ্যাঁ, নমস্কার সবাইকে। অঙ্কশাস্ত্রের শুরু শূন্য দিয়ে। এখন এটা তো ঠিক, তৃণমূল বিজেপি মরিয়া চক্রান্ত, ওই দুটো একসাথে রাজনৈতিক দলে বামপন্থীদের দুর্বল করার চেষ্টা করেছিল। কিন্তু 16 বছর মানুষের অভিজ্ঞতাই সবচেয়ে বড়। মানুষ তাদের হাতে প্রতারিত হয়েছে। কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানিয়ে রাখা যায়, সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যাবে না। তাই 16 বছর মানুষ যে অভিজ্ঞতা হয়েছে, তৃণমূল বিজেপি দুটো ঘৃণিত দল, তাদেরকে সরিয়ে আবার বামপন্থীদের ফিরিয়ে আনবে, তাই আমি ভোট পাবো। নমস্কার নমস্কার নমস্কার। প্রচার চলছে, অনেক দিন ধরেই চলছে এবং এখন প্রায় ভোট চলে এসছে, একেবারে দরজার কড়া নাড়ছে ভোট। তো এই কদিন এত গরমের মধ্যে কিভাবে নিজেকে ফিট রাখছো বা কিভাবে ফিট রেখে প্রচার করছো? দেখুন, আমাদের 365 দিন রাস্তায় থাকা লোক আমরা, সারাদিন বছরই গরমে, রোদে বাসে, রোদে ট্রেনে বাসে করেই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড করছি। আমরা তো সুখী পায়রা নই যে সিনেমার মেকআপ রুম থেকে বেরিয়ে রাজনীতিতে এলাম, রাজনীতি থেকে বেরিয়ে সিনেমার মেকআপ রুমে ঢুকে যাব, এইসব আমাদের চলে না। সুতরাং এইসব আমাদের কোনো মানে অসুবিধা নেই। তবে এটা ঠিক যে অন্য সারা বছর যেরকম পরিশ্রম থাকে, তাতে নির্বাচনের সময় পরিশ্রমটা অনেক গুণ বেড়ে যায়। এরকম দিনের বেলা দুপুর রোদে মানুষের সঙ্গে জনসংযোগ, এটা তো সারা বছর করতে হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আর তার জন্য আমি যেটা চেষ্টা করি, প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করছি। খুব এমনি আমি খাওয়ার ব্যাপারে স্বল্পাহারি, এখন একটু খাওয়া দাওয়াটাও খুব একদম নিয়মিত, একেবারে বাড়ির খাবার, বাইরের কোনো খাবার নৈব চ, গাড়িতে সবসময় মুড়ি বাদাম এইসব পর্যন্ত থাকছে, এইসব নিয়েই আছি। কিন্তু আমরা এইসব ব্যাপারে হ্যাবিচুয়েটেড, তাই বাড়তি কিছু খুব অসুবিধা হচ্ছে না। ওই বললাম যে নির্বাচনের সময় যে একটু যে অতিরিক্ত চাপ বাড়ে, সেটাকে ম্যানেজ করবার জন্য ওই খাওয়া দাওয়া এগুলো একটু কন্ট্রোল, জলটা একটু বেশি খাওয়া, এইটুকুর মধ্যেই রয়েছে, এর বেশি কিছু দরকার হয় না। রাজনীতির বাইরে আর কি, মানে আর কি ভালো লাগে বা আর কি করো? আমি গান শুনতে খুব ভালোবাসি, আমি বেড়াতে ভীষণ ভালোবাসি,
মানে এটা আমার প্রতি বছর 2-3বার আমার বেড়াতে যেতে খুব ভালো লাগে। গান শোনাটা আমার খুব প্যাশন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমি বেশি পছন্দ করি। আমি একটু পুরোনো দিনের গানের শোনার মানে একটু পছন্দ করি বর্তমান সময়ের গানের থেকে। সিনেমা কম দেখা হয়, ওটিটি সিরিজ বেশ কিছু দেখি। এই এই এর মধ্যেই মোটামুটি আছি। প্রিয় অভিনেত্রী কি সায়ন্তিকা? আমি সত্যি কথা বলবো যে ওনার কোনো ভালো মানে সিনেমা আমি দেখিনি এখনো পর্যন্ত। তার ফলে উনি প্রিয় না অপ্রিয় এটা আমার মানে বলার কোনো সুযোগই নেই। ওনার কোনো সিনেমা আমার দেখার কোনো সুযোগ হয়নি। জানি না উনি হয়তো সিনেমা জগতে এমন কোনো দাগ কাটতে পারেননি বলেই হয়তো, বা এটা আমারও দুর্বলতা হতে পারে, আমার ওনার সিনেমা দেখার সৌভাগ্য হয়নি। আবার আমি আবারও বললাম যেটা সিনেমায় ওনার মানে এত মানে উনি সেইভাবে হয়তো কোনো মানে কী বলবো দাগ কাটার মতন সিনেমা করতে পারেননি বলে হয়তো আমি দেখতে পাইনি। তাই প্রিয় অপ্রিয় বলতেই পারবো না, আমার সিনেমাই দেখিনি তো কী করে বলবো উনি প্রিয় না অপ্রিয় হবে। খেলাধুলা কি করা হয়? হ্যাঁ, খেলাধুলা এখন আর কোনো সুযোগ নেই। একসময় খুব ভলি খেলতাম, আমি ভীষণ ফুটবল ফ্যান। ওয়ার্ল্ড কাপ এই ভোটের পর শুরু হবে, একেবারে আমি 1 মাসের জন্য পুরো গ্যারেজ হয়ে যাব। এগুলোর মধ্যে আছি। ক্রিকেট দেখি কিন্তু ক্রিকেটটা অত পছন্দের নয়। ফুটবল আমার ফার্স্ট প্রায়োরিটি। আর বাড়ির পাশেই আমাদের মাঠ ছিল। পাড়ার ছেলেরা যেভাবে কোনো প্রফেশনাল খেলোয়াড় আমি দাবি করব না, এই পাড়ায় ভলিবল খেলা, ফুটবল এগুলোর মধ্যে সারা বছরই থাকি। এখনও ফুটবলের আমি ভীষণ মতন ফ্যান। ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে একসময় নিয়মিত যেতাম, এখন যাওয়া হয় না। ওয়ার্ল্ড কাপ ফুটবল আমি একেবারে পাগলের মতন তার দর্শক। জার্মানির আমি সাপোর্টার, আবার ফুটবলে মোহনবাগানের সাপোর্টার। এটা আবার অনেকে নাটক করতে পারে, আমাদের ওইসব অভিনেতার ব্যাপার নেই। আমরা যা স্পষ্ট তাই বলি যে ইস্টবেঙ্গল সাপোর্টার সে ইস্টবেঙ্গল, আমি মোহনবাগান সাপোর্টার মোহনবাগান সাপোর্টার। আমাদের মধ্যে এই সুস্থ রেষারেষিটা থাকবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের রেষারেষি না থাকলে বাঙালি আর কি। এখন অবশ্য দুটো ক্লাবই তৃণমূল নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে দখল করে নিচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই প্রতিযোগিতাটা স্বাভাবিক সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। খেলার জগতের সঙ্গে আমার যোগাযোগ আছে, সম্পর্ক আছে, আমি খেলা দেখতে ভালোবাসি। আচ্ছা, তুমি যেহেতু বললে যে এই পুরোপুরি ছাত্র রাজনীতি থেকে উঠে এসছো এবং এই বরানগর কেন্দ্রে তুমি যদি যেত তাহলে মানে যুবদের জন্য কি করবে? প্রথম কথা হলো যে এখানে RIC BI দুটো বড় কোম্পানি ছিল, সেই কোম্পানি দুটো বন্ধ হয়ে রয়েছে, বিরাট ফাঁকা জমি। কবে তৃণমূলের প্রমোটারগুলো মানে কাউন্সিলর কাম প্রমোটারগুলো সেগুলো দখল করে প্রমোটিং করে দেয়, ওটাকে আগে আটকাতে হবে। আমরা ওখানে বলেছি কর্মভূমি প্রকল্প তৈরি করব, প্রযুক্তি ভিত্তিক শিল্প হবে। সেই শিল্পের জায়গায় কিছু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হবে। সেই ট্রেনিং চলাকালীন যেটা লেফট্রন্ট গভর্নমেন্ট করে যেটা অ্যানাউন্স করেছে যে প্রতি মাসে 2000 টাকা স্কিল ডেভেলপমেন্ট, সেই টাকাটা তাদেরকে 2000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে। নেতাজি সুভাষ কর্মভূমি প্রকল্প, আর কর্মভূমি প্রকল্পটা ওই RIC BI জমিতে হবে। আমরা যুবদের জন্য স্টার্ট আপ বিজনেসের ব্যবস্থা করব। সেই স্টার্ট আপ বিজনেসের জন্য ঋণ দেওয়া হবে। যদি বিজনেস কোনো কারণে সে সাকসেসফুল হতে না পারে তাহলে সেই 50% ঋণের টাকা মুকুব করে দেওয়া হবে। এই বরানগর বহু ফুটবলার ক্রিকেটার উপহার দিচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় বরানগরে খোঁজ নিয়ে দেখতে পাবেন যে বরানগরের মাঠগুলো সব তৃণমূলের নেতারা দখল করে নিয়েছে, সেগুলো ঘিরে রেখেছে। কোথাও কোথাও সেই মাঠ দখল করে প্রমোটিং হচ্ছে, আর কোথাও কোথাও সেই মাঠগুলোকে ব্যবহার করে ব্যবসা হচ্ছে তৃণমূল নেতাদের, কিন্তু সাধারণ মানুষ সেই মাঠগুলো ব্যবহার করতে পারছে না। আমরা বলেছি এই প্রতিটা মাঠ সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে তুলব এবং স্পোর্টস কমপ্লেক্স তৈরি করব। বরানগর একসময় এত ফুটবলার উপহার দিচ্ছে, আজকে ভারতীয় টিমে বাঙালি ফুটবলের সংখ্যা দেখুন, খুঁজে পাবেন না, দূরবীন দিয়ে খুঁজতে হবে। ইস্টবেঙ্গল মোহনবাগানে বাঙালি ফুটবলের সংখ্যা দেখুন, খুঁজে পাবেন না। এসবের পিছনে তৃণমূলের দখলদারির মনোভাব দায়ী আছে। তাই এই গোটা এলাকা জুড়ে এই স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে। ধরুন গিগ ওয়ার্কার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দুপুরের একটা দীর্ঘ সময় তাদের রেস্ট নেওয়ার কোনো জায়গা থাকে না, আমরা বলেছি যে AC রেস্ট শেড এই ছেলেমেয়েগুলোর জন্য তৈরি করব। এরকম মানে তরুণ প্রজন্মই আমাদের, তারপরে এই গঙ্গার পুরো ধার বরাবর একটা পর্যটন শিল্প আমরা এই সময়কালে তৈরি করব। এরকম অনেকগুলো প্রজেক্ট আমাদের প্ল্যানিং আছে। গোটা রাজ্যে লেফট ফ্রন্ট যে ইশতেহারে যে কথাগুলো বলেছে, আর বরানগরের জন্য বরানগর স্পেসিফিক আমি কতগুলো উদাহরণ দিলাম, যেখানে আমাদের প্রধান প্রায়োরিটি হবে তরুণ প্রজন্ম। যুবসাথী থাকবে? যুবদের সাথী হিসাবে বামপন্থীরা থাকবে, যেখানে অন্তত ন্যূনতম প্রত্যেক বাড়িতে একটা করে পার্মানেন্ট চাকরি, যারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তারা পার্মানেন্ট হবে, আর প্রত্যেকে 20,000 টাকা করে মিনিমাম একটা রোজগারের ব্যবস্থা হবে। যতদিন তাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা না হচ্ছে সেগুলো 2000 টাকা করে তাদের এই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে নেতাজি সুভাষ প্রকল্পে দেওয়া হবে। এটা নিশ্চয়ই যুবদের সাথী হিসাবেই কাজ করবে।
এই যুব সাথীর নামে যে প্রতারণাটা হয়েছে, 80 লক্ষ না 83 লক্ষ লোককে নাম লিখিয়ে 10,000 লোককে চাকরি দিয়েছে, আর তৃণমূলের লোকেরা সেই টাকাটা মেরে দিয়েছে। প্রতারণা হবে না, যুবদের আক্ষরিক সাথী সঙ্গী হিসাবেই বামপন্থীরা আমরা থাকবো। আচ্ছা, এই যে বড়নগর প্রচারের মানুষের থেকে কি রেসপন্স পাচ্ছ? আমি তো শুরুতেই বললাম যে আমরা যখন ভোটে নেমেছিলাম, পার্টি যখন আমাকে এখানে প্রার্থী করে, 100% জেতার মনোভাব নিয়েই তো নেমেছিলাম। যে কোনো প্রার্থী তাই নামে, সবাই ভাবে আমি দাঁড়ালেই জিতবো। যিনি নির্দল দাঁড়িয়েছেন তিনি হয়তো স্বপ্ন দেখেন, আমি জানি না। কিন্তু এই যে রেসপন্সটা যেভাবে আপনি বললেন, মানুষের কাছাকাছি গিয়ে পাচ্ছি, বিশেষ করে অভয়ার অপরাধে মানে খুনের পর, অভয়ার অপরাধীদের আড়াল করার ঘটনার পর তৃণমূল বিজেপির নির্লজ্জ ঘৃণ্য সেটিং অভয়ার খুনের ঘটনায় দেখার পর মহিলাদের কিন্তু এটা প্রথম ভোট দেওয়ার অধিকার পাবেন। এই ভোটটা প্রথম হচ্ছে অভয়ার দাবিতে ওই ঐতিহাসিক আন্দোলন হওয়ার পর। আমি জানি না তার রিফ্লেকশন কিনা, যেভাবে মহিলাদের একটা রিয়াকশান পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, সমর্থন পাচ্ছি, ওভারওয়েলমিং যাকে বলে। পুরুষরা তো আছেই, তারা তো মানে ব্যতিব্যস্ত, মানে তারা তো মানে ক্ষতবিক্ষত, যেভাবে এখানে তৃণমূলের তাণ্ডব, গুন্ডাগিরি, নৈরাজ্য, দুষ্কৃতিরাজ চলছে, আর বিজেপি তৃণমূলকে মদত দিয়েছে। আরে বিজেপির এখনকার যে নেতা, এই মানিকতলায় ক্যান্ডিডেট হয়েছে, তো তৃণমূলের নৈরাজ্য সৃষ্টির নায়ক। 2021 সালে সে এখানে তাণ্ডব শুরু করেছিল, তার বাহিনী এখানে তৃণমূলের হয়ে গুন্ডামি করে। ও কি বিজেপি থেকে ধোয়া তুলসী পাতা? আর ওর পোষ্যপুত্র এখানে আবার বিজেপির হয়ে দাঁড়িয়েছে, সে তৃণমূলের সঙ্গে সেটিং করবে, কুণাল ঘোষের সঙ্গে ফোনে ক্ষমা চেয়ে রাত্রিবেলা নিজেদের মধ্যে ব্যালেন্স রাখবে, আর এখানে বললো আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলছি, মহিলা পুরুষ নির্বিশেষে, কিন্তু তার মধ্যেও আবার বলছি আমাদের মা বোন দিদি, তারা হয়তো আতঙ্কিত, তাদের নিজেদের সন্তানের কথা ভেবে, তাদের নিজেদের নিরাপত্তার কথা ভেবে, তাই তারা হয়তো মরিয়া। সেই রেসপন্সটা যা দেখাচ্ছে, সেটা যদি ভোট বাক্সে পড়ে, তৃণমূল বিজেপি গোহারা হারাবে। আচ্ছা, এক কথায় বড়নগর বলতে আপনার কাছে কি? পশ্চিমবাংলার একটা সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যশালী, ট্র্যাডিশনাল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জনপদ, যেখানে শশীপদ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িত, ভগৎ সিং যেখানে আত্মগোপন করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম যেখানে যুক্ত রয়েছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীচৈতন্য, এইরকম মানে একেবারে আমি বলবো যে গোটা পৃথিবীর বুকে ওয়ার্ল্ড ফেমাস বাঙালি, তারা এই বড়নগরের মাটির সঙ্গে জড়িত। এই বড়নগরের সঙ্গে অন্য অনেক জায়গার পার্থক্য করা যায়। আবার একটা ইন্টারেস্টিং, এখানে শিখ সম্প্রদায়ের মানুষ আছে, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আছে, এখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, নানা ধরনের ভাষার লোক আছেন। সব মিলিয়ে বড়নগর একটা ইউনিক মানে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম জনপদ। আচ্ছা, এবার একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে আমি শেষ করব এই ইন্টারভিউটা। তো প্রথমেই বলি, শুরু করছি দাদা। তো সায়ন্তিকা ব্যানার্জি নাকি সজল ঘোষ? দুটোই তো এক, আলাদা করতে পারলাম না, সরি। দুজনেই একই দলের লোক, আমি কী করে তাকে আলাদা করব? আমার কাছে কোনো অপশানই নেই, সায়নদীপ মিত্র। ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? আমার লুকোচুরি নেই, ওই যে মোহনবাগান। প্রকাশ্যে জোর গলায় বলছি, ইস্টবেঙ্গল সমর্থকরা রাগ করবেন না, এই সুস্থ প্রতিযোগিতা চলবে। আপনি ইস্টবেঙ্গল, আমি মোহনবাগান, মাঠের লড়াই হবে। তৃণমূল যেভাবে দুটো ক্লাবকে দখল করছে, এর বিরুদ্ধে সবাই মিলে এক। মোদি নাকি মমতা? দেখুন, মোদির মহিলা অবতার মমতা, মমতার মহিলা পুরুষ অবতার মোদি, সুতরাং আমার আলাদা করার সুযোগ নেই। তবে হ্যাঁ, আমি বলতে পারি যে গোটা ভারতবর্ষের জন্য মোদি অনেক বেশি বিপজ্জনক, আর মমতা তো একটা ছোট্ট পশ্চিমবাংলার মধ্যে রয়েছে। যদি গোটা ভারতের বিপদের দিক চিহ্নিত করি, ভারতবর্ষ আমার দেশ, সেই দেশটা যে বিপন্নতার মুখে, তাতে মোদি অনেক বিপজ্জনক। আর ওই বিষ গাছে তো একটা বিষ ফলের নাম তৃণমূল, বিষ গাছটা যদি উপড়ে ফেলা যায়, বিষ ফলের বিপদ থাকে না। তো শেষ বলবো যে এই বড়নগর কেন্দ্রের বড়নগর বাসীর জন্য আপনি কি বার্তা দেবেন আমাদের এই কলকাতা টিভির মাধ্যমে? আমি বলছি, বড়নগর একটা, আমি বলছি উৎকৃষ্ট, ঐতিহ্যশালী, একটা সমৃদ্ধ জনপদ। 2011 থেকে 2026 বড়নগর ক্ষতবিক্ষত হয়েছে। আমরা আধুনিক, উন্নত বড়নগর গড়তে চাই, বড়নগরকে বাঁচাতে চাই। এই 70-এর দশকে বড়নগরের মানুষ বহুবার আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু শত্রুর কাছে কখনো আত্মসমর্পণ করেনি, শত্রুর সঙ্গে মানে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। আমরা সেই আধুনিক উন্নত বড়নগর গড়তে চাই। 2011 থেকে 2026
ধ্বংসপ্রাপ্ত বরানগরকে বাঁচাতে চাই। বাংলার সাথে সাথে বরানগরের মানুষের কাছে আবেদন যে আপনারা এই লড়াইতে রাস্তায় নামুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমাদের সঙ্গে ওনাদের দরকার নেই, কিন্তু বরানগরের মানুষ বরানগর বাঁচাতে যেভাবে রাস্তায় নেমে এসছেন, আমরা বামপন্থী কর্মীরা, আমি একজন সিপিআইএমের প্রার্থী হিসাবে বরানগরের মানুষের সঙ্গে সব শক্তি নিয়ে আছি। বরানগরের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের বক্তব্য। এবার এটাই জানার যে এই সায়নদীপ মিত্র বরানগরের মানুষের কতটা মন জয় করতে পারল, তার উত্তর আমরা পাবো ভোটের ফলাফলে। প্রার্থীর পায়ে পায়ে ক্যামেরায় সুবীর ঘোষের সাথে তনুকা দাস, কলকাতা টিভি।